স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। হুম, সে তোমার খুবই সম্মানের একজন ব্যক্তি। কিন্তু আজকের পর থেকে তুমি আর তাকে সম্মান করতে পারবে না। কারণ তোমার জীবনের দুর্বিষহের কাহিনী তিনি লিখেছিলেন। ভনিতা করো না। যা বলার সরাসরি বলো। কে সে? মাস্টার মশাই। মাস্টার মশাই? হুম, সেও আজ এখানে আছে। তবে তোমার সামনাসামনি আসেনি। চারু যেন অবাক হতেও ভুলে যায়। এক মুহূর্তের জন্য মাথাটা চক্কর দিয়ে ওঠে। শেষ অবধি মাস্টার মশাই! এই লোকটাকে চারু কতটা সম্মান করত তা সে নিজেও কল্পনা করতে পারবে না। আর সেই পথপ্রদর্শক মাস্টার মশাই কিনা এইসবের সাথে জড়িত। হ্যাঁ চারুলতা, তোমার মাস্টার মশাই এইসবের সাথে জড়িত। তোমাদের ১৩ জনকে নিয়ে আমাদের অনেক রকমের পরিকল্পনা ছিল। তোমাদের কাজ হবে বিদেশে। তাই সেখানের মানুষের সাথেই তোমাদের মানিয়ে নিতে হবে। তোমরা সকলেই তোমরা সকলেই গ্রামের মেয়ে। টার্গেট ছিল তোমাদের বাবা-মা, অত্যাধিক সুন্দরী নারী কিংবা অত্যাধিক সুন্দর পুরুষ, এদের সন্তানকেই ১ম এ টার্গেট করা হয়। তারপর আসে সেসব দম্পতি স্বামী-স্ত্রী। দুজনেই দেখতে সুন্দর। এমন ১০০ জন কাপল ছিল আমাদের কাছে। যাদের বাচ্চা সবচেয়ে সুন্দর হবে, তারাই ছিল টার্গেট। বিশ্বজিতের সাথে সংযুক্ত ছিল এবং তোমার জন্ম হলো। বাকি ৯৯ জন দম্পতির মাঝে ১২ জন দম্পতির মেয়েরা বড় হলে আগুন সুন্দরী হয়ে উঠল। আর এভাবেই তারা নিজেদের অজান্তেই আমাদের প্ল্যানে যুক্ত হয়ে গেল। যেহেতু তোমরা সকলেই গ্রামের, তাই তেমন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তোমাদের সেভাবেই তৈরি করতে হতো। বিদেশে বড় বড় শিল্পপতিরা কখনোই গ্রাম্য ধরনের মেয়েদের লম্বা সময়ের জন্য নিজেদের রক্ষিতা বানায় না। তাই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের শেখার ব্যবস্থা হলো। আর সেই দায়িত্ব গ্রহণ করলো তোমার মাস্টারমশাই নিজেই। তুমি খেয়াল করছো কিনা বলতে পারছি না, তবে একটু মনে করো। মাস্টারমশাই কিন্তু সবসময় তোমাকে শুদ্ধ বাংলায় কথা বলার জন্য জোর দিত। বাকিদের তুলনায় তোমাকে বেশি দিত। বাকিদের তুলনায় তোমাকে ইংরেজিতেও বেশি পারদর্শী করে তোলে মাস্টারমশাই। তুমি খেয়াল করেছো কি? তবে ঝামেলা বেঁধে যায় অন্য জায়গায় গিয়ে। আমরা না চাইতেও তোমার মাঝে প্রতিবাদী মনোভাব জাগ্রত হয়। আগের মেয়েগুলো কখনোই প্রতিবাদের সাহস দেখায়নি। কিন্তু তুমি ছিলে ভিন্ন রকম। যখন আমরা ব্যাপারটা বুঝতে পারি, সাথে সাথেও পড়াশোনা বন্ধ করে তোমার বিয়ে করিয়ে দেই জামাল হোসেনের সাথে। অবশ্য জামাল হোসেনের সাথে ১ম দিকে তোমার বিয়ে দেবার কোনো ইচ্ছেই আমাদের ছিল না। কথা ছিল আমি শাওন হয়ে তোমাকে বিয়ে করব। আর শাওনকে অন্য কোথাও সরিয়ে দেব। কিন্তু সেটাও হতে পারে না শিহাবের জন্য। তোমার উপর ২৪ ঘন্টা নজর ছিল আমাদের। তুমি শাওনের প্রতি দুর্বল হওয়ার পর সাথে সাথে আমরা সেটা জানতে পারি। আর তখনই এ পরিকল্পনা করি। আমাদের পরিকল্পনা ছিল সাধারণ। শাওনের সাথে তোমার প্রণয়ের সম্পর্ক। একটা সময় পর গিয়ে তোমরা বিয়ে করবে। আর সেই সময় শাওনকে সরিয়ে দিয়ে শাওনের জায়গায় তোমাকে আমি বিয়েটা করে নেব। অবশ্য নকল বিয়ে। আর তারপর সুযোগ বুঝে তোমাকে নিয়ে শহরে সেটেল হয়ে যাব। মানে শাওনের পরিচয় আমি তোমাকে গ্রাম থেকে শহরে আনব। তার কিছুদিন সংসার করার অভিনয় করে নির্দিষ্ট দিনে তোমাকে পাঠিয়ে দেব তোমার নিজস্ব ঠিকানায়। অবশ্য বাকি ১২ জন্য অবশ্য বাকি ১২ জন মেয়ের ১০ জন কিন্তু প্রস্টিটিউট হয়েছিল। আর বাকি ২ জন গিয়েছিল ল্যাবে। পাগলা বিজ্ঞানীদের পাগলা এক্সপেরিমেন্টের জালে ফেঁসে যায় তারা। তবে স্মৃতি চায় তুমি প্রস্টিটিউট হও। কেন জানো? কিছুটা হিংসে। সুন্দরীরা নিজের চেয়ে অধিক সুন্দরীদের সহ্য করতে পারে না। তাই স্মৃতিও তোমার জন্য সর্বোচ্চ খারাপটাই চাইতো। আমাদের পরিকল্পনা সঠিকই এগোচ্ছিল।
চারুলতা, কিন্তু মাঝখানে শিহাব এসে সব লণ্ডভণ্ড করে দিল। শাওন তার ভাইকে বলেছিল মাকে রাজি করাতে, কিন্তু জমিদার গিন্নি আগে শিহাবের বিয়ে দিতে চান এবং ভুলবশত তিনি শিহাবের জন্য তোমাকেই খুঁজে বের করেন। সেটাই স্বাভাবিক। আশেপাশের ৫ গ্রামের তোমার চেয়ে যোগ্য কোনো মেয়ে ছিল না। থাকবে কিভাবে? তোমাকে আমরা নিজের হাতে গড়ে তুলেছি। আমি অবশ্য তখন খুব ছোট্ট ছিলাম। ছোট্ট জমিদার আর তোমার মাস্টারমশাই এসব প্ল্যান করেন আর আমাকে নিজেদের সাথেই রাখেন। আমি বড় হই এসব শিখে। যাই হোক, যা বলছিলাম, শিহাব প্রথমবার তোমাকে দেখেই পছন্দ করে ফেলে। মজিদ সেদিন তোমার উপর জোর খাটাতে চেয়েছিল। মজিদের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল না, তবে আমরা তাকে বাধা দিতে চাইনি, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল তোমাকে একাধিক পুরুষের ঘনিষ্ঠ করে তোলা। বিশ্বজিৎ তো রাজি হয়নি, আর হামিদের কথা তো বাদই দিলাম। তখন অবশ্য বুঝিনি, তবে এখন বুঝতে পারছি সেটা আসলেই খুব জঘন্য একটা কাজ ছিল, আর আমার পাপিষ্ঠ হাতেই আমি এইসব করছি। শাওনের সাথে হামিদের একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল, তাই আমি শাওন হয়ে হামিদের কাছে গিয়েছিলাম। তাকে নিজেদের দলে টানতে চেয়েছিলাম, কিন্তু হামিদ পালিয়ে যায়। এরপর আর শাওনের সাথে সে যোগাযোগ করেই না। হামিদ আসলে আগেই সব জানতো, বুঝতো, কিন্তু বুঝেও অবুঝ হয়েছিল সে। শাওনের কথাটা শুনে তুমি যে ধাক্কাটা খাবে, এইটা সে দিতে চায়নি তোমাকে। ও চেয়েছিল যা তুমি দেখবে সরাসরি দেখো, কিন্তু এত বড় আঘাত ও কখনোই তোমাকে দিতে চায়নি। শিহাব তোমার সাথে বিয়েটা ভেঙে দিলেও অসম্ভব রকমের অনুভূতি পুষে রাখলো নিজেরই ভেতর। ভালোবাসায় পড়ে গেলেও ভাইয়ের মুখের হাসিটা ছিল তার কাছে মুখ্য। কিন্তু নিয়তিটা একবার দেখো, সেই খুশির জন্য ও তোমাকে ছেড়ে গেল, সেই খুশিটাই তোমার হলো না। শিহাবের অনুভূতি বোঝার সাথে সাথে পরিকল্পনা পরিবর্তন হয়। আমি যদি চলতাম চারুর শহরে গিয়ে চারুর শহরে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে আর সে আমাকে ছেড়ে পালিয়ে গেছে, সেটা সকলে বিশ্বাস করলেও শিহাব করতো না। যখন দেখলাম শিহাব আমাদের জন্য হুমকি স্বরূপ, তখন আমরা সম্পূর্ণ পরিকল্পনায় বদলে তোমার বিয়ে জামাল হোসেনের সাথে দিয়ে নিজের সব পরিকল্পনা করতে থাকি। তবে তুমি ছিলে প্রচণ্ড জেদি মেয়ে, ঠিকই পালালে সেখানে থেকে। তোমাকে দ্বিতীয়বার আর ধরার মতো সাহস না করে আবারও নজরে রাখতে লাগলাম। যেদিন ভাবলাম তোমাকে পাচার করব, সেদিন আবার তুমি গায়েব। সর্বশেষে আবার একবার এই গ্রামে। নিজের লম্বা বক্তব্য শেষ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকে অভি। আবার নিজে থেকেই বলে, ও কিন্তু আমারই মতো ক্লোন। আমি যেমন শাওনের ক্লোন, স্মৃতিও তেমনই মিলির ক্লোন। মিলি ছিল বিশ্বজিতের আর এক মেয়ে। কে জানে কিসের জন্য ওই লোক মিলিকে নিজের মেয়ের পরিচয় দিচ্ছে। সম্ভবত নাজিমুদ্দিনের সাথে তার কোনো চুক্তি হয়েছিল, আর মিলির ডিএনএ থেকেই স্মৃতির জন্ম। আমি যেমন ছোট জমিদারকে কখনো বাবা হিসেবে মানিনি, স্মৃতিও তেমনই মানেনি। কিন্তু কিন্তু ঘৃণনীয় হলেও সত্য, আমার শরীরে তারই রক্ত বইছে। কিন্তু তোমার ভাষ্যমতে তুমি তো শাওন ভাইয়ের ক্লোন। শাওন ভাই তো জমিদারের ছেলে। ছোট জমিদার কিভাবে তোমার বাবা হয়? শুরু থেকেই বলি, মন দিয়ে শোনো। এই সব কিছু শুরু হয় জমিদার বাড়ি থেকে। ছোট জমিদারের মেয়ের নেশা ছিল খুব, তাই সে বিভিন্ন ধরনের মেয়েদের রক্ষিতা হিসেবে রাখতেন। একটা পর্যায়ে গিয়ে মেয়েদের নিয়ে ব্যবসা করতে শুরু করেন, কিন্তু বাইরে খুব বোকাশোকা প্রকাশ করতেন নিজেকে, যেন কেউ তাকে সন্দেহ না করে। সব ভালোই চলছিল। একটা সময় গিয়ে তার দল ভারী হতে শুরু করে। কিন্তু সবচেয়ে খারাপ ঘটনা তখন ঘটে যায় যখন নাজিমুদ্দিনের বিদেশে পাচার করে মেয়েদের, না, প্রস্টিটিউট হিসেবে নয়, সায়েন্টিস্টদের গবেষণার গিনিপিগ হিসেবে। তখন আমেরিকায় একটা গবেষণা চলছিল, ক্লোনিং গবেষণা। একটা মানুষের ডিএনএর সাহায্যে কিভাবে তার মতো হুবহু মানুষ তৈরি করা সম্ভব। শিম্পাঞ্জির উপর গবেষণা করে বিজ্ঞানীরা সফলতা লাভ করেন, কিন্তু তারপরেই সরকার গবেষণা বন্ধ করে দিতে বলে। কিন্তু কিছু পাগলা বিজ্ঞানী সেটা মেনে নেয় না। তারা যে কোনো উপায়ে গবেষণা করতে চায়।
তাই আমাদের থেকে বেশ চড়া দামে মেয়েদের কিনে নেয়। তারপর সেখানে কৃত্রিম উপায়ে জরায়ুতে স্পামের প্রবেশ করিয়ে বাচ্চা প্রসব করান। আর সেই বাচ্চাদের থেকেই শুরু হয় প্রথম ক্লোনিং প্রক্রিয়া। যখন প্রথম যখন প্রথম ফেল হলেও পরে ঠিকই সফলতা অর্জন করতে শুরু করে। আর তারই সুযোগ নেয় ছোট জমিদার। ছোট জমিদার বড় একটা অ্যামাউন্টের সাহায্যে নিজের পছন্দ মতো আমাকে তৈরি করেন শাওনের ডিএনএ থেকে। আমি ভবিষ্যতে তার এ ব্যবসা দেখব এবং এর জন্য আমাকে খারাপ হতে হবে। তাই আমার ভেতর খারাপ জিন প্রবেশ করানো হয়। জ্ঞান হওয়ার পর থেকেই নিজেকে দেখতাম ল্যাবে। ৩ বেলা হাজার হাজার বিজ্ঞানীদের আমি দেখতাম। কিন্তু কেউই আমার সাথে কথা বলতো না। তাদের এত সময় কোথায়? এত মানুষের ভিড়েও আমি ছিলাম একা। এইটার সবচেয়ে জঘন্য অনুভূতি। জানো চারুলতা? আশেপাশেই এত মানুষ, অথচ কেউ আমার আপন নয়। কেউ আমার জন্য মায়া অনুভব করে না। কি ভীষণ একা ছিলাম সেই ল্যাবে। তারা কেউ আমাকে কখনো মানুষ হিসেবে গণ্য করেনি। তারা কখনোই বুঝতে চাইতো না আমি ক্লোন হলেও আমি ছিলাম একেবারেই মানুষের মতো। আমারও সুখ-দুঃখ, কষ্টের অনুভূতি ছিল। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হতো, "আমি ক্লোন নই, আমি মানুষ। আমি মানুষ হতে চাই।" কিন্তু আমার ভেতরে সেই আর্তচিৎকার শোনার জন্য কেউ ছিল না। কেউ কখনো আমাকে বোঝেনি। তাই ক্রমশই আমি হয়ে উঠি আত আত্মকেন্দ্রিক, স্বার্থপর আর ভয়ংকর। আর খারাপ জিন তো আগেই ছিল আমার শরীরে। ১৩ বছর বয়সে আমি প্রথম বাংলাদেশে আসি এবং ধীরে সব শিখতে থাকি জমিদারের কাছ থেকে। এতদিনে আমার নিঃসঙ্গ জীবনের একজন সাথী আসে। তার নাম স্মৃতি। আমারই মতো ক্লোন। একাকিত্বে ভোগে সবসময়। দুজনের বন্ধুত্ব হতে সময় লাগে না। আর তখন থেকেই আমরা দুজন একসাথে। আমি স্মৃতিকে খুব ভালোবাসি চারুলতা। প্রচণ্ড রকমের ভালোবাসি। তুমি আর স্মৃতি, তোমাদের দুজনের বাবাই ছোট জমিদার, তাহলে তোমরা কিভাবে একে অপরকে ভালোবাসো? তুমি বোধহয় ব্যাপারটা বোঝোনি। আমি শাওনের ক্লোন, যে আসলে ছোট জমিদারের ছেলে। আর স্মৃতি মিলির ক্লোন, যে আসলে বিশ্বজিতের মেয়ে। এখন বুঝছো? শাওন ভাই ছোট জমিদারের ছেলে? হুম, জমিদার বাড়ির প্রতি তার লোভ সবসময় ছিল, কিন্তু সে তার চরিতার্থ করতে পারেনি। তার বড় ভাই জমিদার হলো। তার জঘন্য চিন্তাভাবনা এবার অন্য পর্যায়ে রূপ নিল। সে চিন্তা করল, সে জমিদার হয়নি তো কি হয়েছে, তার ছেলেরা জমিদার হবে। জমিদার গিন্নি যখন প্রথম সন্তান জন্ম দেন, তখন সেই বাচ্চাটি মারা যায়নি। ছোট জমিদার ইচ্ছাপূর্বক তাকে খুন করে। নিজের ছেলের সাথে তাকে বদলে দিতে হয়। কিন্তু তার আগেই সকলে বুঝতে পেরে যায় জমিদারের বাচ্চাটি মারা গেছে। তখন হাসপাতালে নাজিমুদ্দিনের বউয়েরও বাচ্চা হয়। জমিদার ঠিক করে সেই বাচ্চাটিকে তুলে দেবে জমিদার গিন্নির হাতে। তাই ছোট জমিদার আরও এক ঘৃণ্য কাজ করে। সেই বাচ্চাটিকেও মেরে তার জায়গায় নিজের ছেলেকে রেখে দেয়। আর তার ছেলেটিকেই জমিদার গিন্নি নিজের ছেলে হিসেবে বড় করে। এর মানে বুঝতে পারছো চারুলতা? শিহাব? শিহাব ছোট জমিদারের ছেলে? হ্যাঁ, ঠিক ধরেছ। শিহাব নাজিমুদ্দিনের নয়, বরং ছোট জমিদারের ছেলে। নাজিমুদ্দিনও তখন সেটা জানতো না। এই অবধি সব ঠিক ছিল। কিন্তু আরও বেশি জঘন্য ঘটনা ঘটে শাওনের জন্মের সময়। সেবারও জমিদারের ছেলেকে খুন করে ছোট জমিদার নিজের ছেলে, অর্থাৎ শাওনকে সেখানে রেখে দেয়। শাওন ভাইও তার ছেলে? হ্যাঁ, আমার আর শাওনের মাঝে আচরণগত আচরণগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আমাদের আলাদাভাবে চিহ্নিত করার জন্য তারা আমার গালে এই টোলের সৃষ্টি করে আর কণ্ঠস্বর কিছুটা মোটা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে। জঘন্য, সবটা জঘন্য। ঠিকই বলেছ চারুলতা। আসলেই সবটা জঘন্য। আরও একটা ঘটনা কি জানো? জমিদার বাড়ির সকল খবরাখবর মিলির সাহায্যে রাখতাম আমি। রং নাম্বার হিসেবে ফোন করেছিলাম মিলিকে। মিলি অবশ্য তা জানতো। আমার প্ল্যানের বিন্দু বিসর্গ সে জানতো না। এক পর্যায়ে
আমাদের কথা হতে থাকে। নিজের কথার জালে আমি আটকে নেই মিলিকে। ভালোবেসে ফেলে প্রচণ্ড। কিন্তু আমাকে যেদিন দেখে সেদিন চমকেছিল বেশ। আমার আর শাওনের চেহারা তো একই। আমি তখন মিলিকে বানিয়ে বানিয়ে মিথ্যা কাহিনী শুনিয়ে দিলাম। বললাম আমি জমিদারের এক ছেলে, কিন্তু তিনি আমাকে অস্বীকার করেছেন। আর আমি যেহেতু তারই ছেলে, তাই আমার আর শাওনের চেহারায় বেশ মিল। দুই ভাইয়ের যেমন হয় সেসব অনেক কথা। এত গভীরে যেতে চাইছি না। ততদিনে মিলি অনেকটাই আসক্ত হয়ে যায় আমার প্রতি। তাই আমাকে ছেড়ে দিতে পারে না। শাওনের রূপেই আমাকে ভালোবেসেছিল। তবে একটা পর্যায়ে গিয়ে শাওন সব জানতে পেরে যায়। বুঝলে? তখন স্মৃতি মিলির শ্বাস পোশাকে মিলির সাজ পোশাকে গিয়ে প্রতিনিয়ত শাওনকে বিষ দিত। স্বার্থ হাসিলের জন্য নিজ ছেলেকে খুন করতে দ্বিধাবোধ করেননি ছোট জমিদার। শাওন মনে করত মিলি ওকে বিষ দিচ্ছে, আর ডাক্তারের সাহায্যে শিহাবকে জানায় অতিরিক্ত ঔষধ খাওয়ায় সে মানসিক ভারসাম্য হারিয়েছে। ডক্টর শিহাবের বন্ধু হলেও টাকার কাছে চুপ করে গিয়েছিল সে। এইসব আমাকে কেন বললে? আর আমাকেই বা কেন মুক্ত করে দিচ্ছ? আমি নিজের ভুলটা উপলব্ধি করতে পারছি চারুলতা। আমি আমার সবকিছু আবার নতুনভাবে শুরু করতে চাই। তোমার অভিশাপ নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। তাই আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি আমাকে মাফ করে দিও। কক্ষনো নয়। তুমি সত্যিই মনে করো এতগুলো জীবন নষ্ট করার পরেও তুমি শান্তিতে থাকতে পারবে? তুমি চাইলেই পারবো। আমি চাই না। আমার কাছে না হয় ক্ষমা নি আমি চাই না। আমার কাছে না হয় ক্ষমা চেয়ে নিলে। যেসব মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছো তাদের কি হবে? তাদের কাছে ক্ষমা চাওয়ার উপায় নেই আমার। তাই তোমার কাছ থেকে চাইছি। তুমি আমাকে ক্ষমা করো। তাদের পক্ষ থেকেও ক্ষমা করো আমাকে। আমি নিজের পক্ষ থেকেই তোমাকে ক্ষমা করব না। অন্যের পক্ষ থেকে দূরে আমি নিজের পক্ষ থেকেই তোমাকে ক্ষমা করব না। অন্যের পক্ষ থেকে তো অনেক দূরের কথা। আমার সুখ কেড়ে নিয়েছো তুমি। আমার স্বামীকে আমারই চোখের সামনে তুমি খুন করেছো। তাও তুমি কিভাবে আশা করো আমি তোমাকে মাফ করে দেবো? পৃথিবীর সবচেয়ে জঘন্য মৃত্যু আমি তোমাকে উপহার দেব। আমি ইচ্ছে করে সিফাতকে গুলি করিনি চারুলতা। হামিদকেও করতে চাইনি। তোমাদের তিনজনকে মুক্ত করে দেওয়ার ইচ্ছে ছিল আমার। কিন্তু হামিদের আকস্মিক আক্রমণটা সহ্য করতে না পেরে হাত ফসকে গুলিটা বেরিয়ে যায়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি সেটা। আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি চারুলতা। আফটার অল আমিও কাউকে ভালোবাসি। জানো, আমি না প্রথমে স্মৃতিকে ভালোবাসতাম না। বহুবার শারীরিক সম্পর্কের পরেও না। কিন্তু হঠাৎ একদিন জানালো সে প্রেগনেন্ট। আর আমি জানি বাচ্চাটা আমার। তুমি ভাবতেও পারো না চারুলতা, সেদিন কতটা খুশি হয়েছিলাম আমি। মনে হচ্ছিল যেন আমার জীবনটা স্মৃতি সাজিয়ে দিল নতুন এক রূপে। বিয়ে না করে এই বাচ্চাটা পালন করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু আমি বিয়ে করতে চাই চারুলতা। নিজের জীবনটাকে সুন্দর একটা নিয়মে বাঁধতে চাই। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে চাই আমার নিজস্ব মানুষদের। আমি জানি আমি খুবই অন্যায় করেছি তোমার সাথে। তবে যা যা করেছি এতদিন তার প্রায়শ্চিত আমি তোমার মাধ্যমে করতে চাই। তুমি এইসব আগের কথা ভুলে যাও প্লিজ। আমি এইসব ছেড়ে দেব চারুলতা। আমি স্মৃতিতে ভালোবেসে ফেলেছি। আমি স্মৃতির সাথে সব নতুন করে শুরু করতে চাই। আমি জানি তুমি আমার পিছু করছো, তাই আমি চাই তুমি আমার পিছু করা ছেড়ে দাও। তুমি জাহান্নামে গেলেও তোমাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। আমার জীবনটা নরক বানিয়ে ছেড়েছো তুমি। তোমার মতো কীটদের জন্য আমার মনে বিন্দুমাত্র মায়া নেই। আমার ভালোবাসাহীন আমার ভালোবাসাবিহীন খরাময় জীবনের সূত্রপাত ঘটেছে তোমার হাত ধরে। আমার জীবন শুষ্ক মরুভূমির মতো তৈরি করেছো তুমি। আর এই মরুভূমিতেই তৃষ্ণার্ত মরতে হবে তোমাকে। আমার শরীরে শুধু বিশ্বজিতের রক্তই বইছে না, বরং তার মতো কঠিন হৃদয় আমারও। সেই কাঠিন্য তোমার শত হাজার কাকুতি মিনতিও ভাঙতে পারবে না। শেষ নিঃশ্বাস অবধিও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। না চারুলতা, আমি এই পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তি নই, হতে পারি না। পৃথিবীর সবচেয়ে জঘন্য তো তারা, যারা আমাকে এভাবে বানিয়েছে। জানো চারুলতা,
কিছুদিন আগ পর্যন্ত আমি ভাবতাম আমি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। নিজের শান্তির জন্য আমি অপরকে প্রচণ্ড কষ্ট দিতাম। মনে হতো তাদের কষ্ট দিলেই আমি শান্তি পাবো। পেতামও সাময়িক শান্তি, কিন্তু সবসময় মনে অস্থিরতা কাজ করত। কিন্তু তুমি বিশ্বাস করবে না চারুলতা, কিছুদিন আগে আমি একটা ভালো কাজ করেছিলাম। সত্যি করেছিলাম। একটা বাচ্চা ছেলের জীবন বাঁচিয়েছিলাম। আমি সেদিন আনন্দ পেয়েছি, সত্যিকারের প্রশান্তি পেয়েছি। এখন তুমি বলো, যেখানে আমি অন্যের উপকারে প্রশান্তি পাই, সেখানে আমি কিভাবে হব এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি? বলো, কিভাবে হব? আমি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি নই চারুলতা, নই আমি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হতে পারি না, কক্ষনো। আমার মনে মায়া আছে, ভালোবাসা আছে। বিশ্বাস করো, আমিও ভালোবাসতে জানি। আর যে ভালোবাসতে জানে, সে কিভাবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হয়? বলো, কিভাবে হয়? অভি পাগলের মতো নিজের সপক্ষে যুক্তি দিতে চাইছে। সে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যক্তি নয়, হতে পারে না, কিন্তু অভির এইসব যুক্তি চারুর মাথায় ঢুকছে না। মাথায় বারবার ঘুরে চলছে সিফাতের গুলি লাগার ভয়ঙ্কর দৃশ্যটি। কি ভয়ঙ্কর নির্মমতার সাথে সিফাতের বেলি ফুলকে একলা করে দিল অভি। এর শাস্তি কি সে পাবে না? এমনিই মুক্তি পেয়ে যাবে সে? এমন সময়েই ঘরে প্রবেশ করলো স্মৃতি। অভি দাঁড়িয়েছিল, তারই পাশে গিয়ে দাঁড়ালো সে। এখানে কি করছো? এমনিই দেখতে এসেছিলাম তুমি এখানে। একমাত্র বোনের একটা ইচ্ছে পূরণ করতে এলাম। অভি খানিকটা অবাক হয়ে স্মৃতির দিকে তাকাতেই স্মৃতির সাথে সাথে একটা ছুরি গেঁথে দিল অভির পেটে। অভি অবাক হয়ে তাকালো স্মৃতির দিকে। ঘটনার আকস্মিকতায় চমকে গেল চারু নিজেও। এটা কি হলো? তোমার তো সারা জীবন কষ্টে কাটতে চলেছে চারুলতা, তাই ভাবলাম কষ্টে জীবন কাটানোর আগে একটা সুখ স্মৃতি না হয় নিয়ে যাও। হুঁ, তোমার জীবন ধ্বংসকারীকে তোমার বোন নিজ হাতে খুন করেছে। অভি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে স্মৃতির দিকে। কোকো, কেন করলে স্মৃতি? অন্য কারোর উপর আসক্ত হয়ে গেছি গো অভি। শিহাবকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এখন গিয়ে মিলিকেও খুন করব। তারপর মিলি হয়ে জমিদার বাড়িতে ঘাঁটি গাড়ব। বলবো আমার, বলবো আমার মানে মিলির আর কি। আমি তো তখন মিলি হয়ে যাব। তখন শিহাবকে বলবো আমার পেটে অভির বাচ্চা, সে আমাকে ঠকিয়েছে। আমার মান সম্মান বাঁচানোর জন্য শিহাব আমাকে বিয়ে করে নেবে তখন। শিহাব মিলিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। সে কখনোই তোমাকে বিয়ে করবে না। সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি বলো তো। আপন মানুষের দেওয়া কষ্ট সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক স্মৃতি। না কিছু বলা যায়, আর না সহ্য করা যায়। আমার সোনামণির খেয়াল রেখো। পাপের ঘটা শেষ অবধি পূর্ণ হয়ে গেল আমার। প্রায়শ্চিত্তের সুযোগ পেলাম না। কিসের সোনামণি? তোমার কি মনে হয় তোমার বাচ্চা আমি এখনো নিজের পেটে রেখে দিয়েছি? তোমার কি মনে হয় তোমার বাচ্চা আমি এখনো নিজের পেটে রেখে দিয়েছি? অলরেডি অ্যাবর্শন করিয়ে নিয়েছি। আমার প্রথম বাচ্চা হবে শিহাব আর আমার বাচ্চা। স্মৃতি অভিকে ধাক্কা মেরে নিচে ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। মেঝেতে লুটিয়েই উচ্চ স্বরে হেসে উঠল অভি। কষ্টে মিশ্রিত সেই হাসি। ঘটনাটা বোধহয় আগেই আঁচ করতে পেরেছিলাম চারুলতা। তোমার অভিশাপ ফলে গেল চারু। মনে আছে সেদিন তুমি আমাকে বলেছিলে তোমার ধ্বংস অনিবার্য। নিজের ভালোবাসার মানুষটির হাতেই তোমার পতন ঘটবে। তবে কি তোমার সেদিনের অভিশাপ ফলে গেল চারুলতা? সেই অভিশাপে কি এতটাই জোর ছিল? এতদিন কত কত মানুষকে আপন মানুষের দ্বারা প্রতারিত করেছি, আর আজ আমি নিজেই প্রতারিত হয়ে গেলাম। প্রতারিত হয়েছি এর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ভালোবাসার মানুষটির হাতে প্রতারিত হলাম। আমি আজও স্মৃতিকে ভালোবাসি চারুলতা। তুমি ওকে কিছু করো না প্লিজ। আফসোস, আমার সোনামণিটা পৃথিবীর মুখ দেখলো না। অভির জন্য সর্বোচ্চ শাস্তি বোধ হয়েছিল এইটা। তার বাচ্চা দুনিয়ায় এলো না।
ভালোবাসার মানুষটির হাতেই তার পতন ঘটলো, কিন্তু চারুর তো কিছুই করা হলো না। সে তো শান্তি পাবে না। গভীর কষ্টটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বলল, তোমার স্মৃতিকে আমি সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দিতে চলেছি অভি। তার এক চোখে গরম লোহার রড ঢুকিয়ে দেবো, অন্য চোখে গরম লাভা ঢেলে দেবো, সম্পূর্ণ শরীরে অসংখ্য ছিদ্র করে তাতে লবণ মরিচ লাগাবো, জিভ কেটে ফেলবো, হাতের কবজি হাতুড়ি দিয়ে গুঁড়ো করে ফেলবো, প্রতিটা আঙুলে 3টে করে ভাগ করব। যেখানে তাকে হত্যা করার সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেব। মৃতপ্রায় অবস্থায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইবে তার, আর তখনই তার গায়ে আগুন লাগিয়ে দেব আমি। জানো তো, আগুনের মৃত্যু সবচেয়ে বেশি কষ্টকর। না চারুলতা, এমন করো না। তোমার যত রাগ আমার উপর মেটাও, আমার স্মৃতিকে রেহাই দাও। ও সইতে পারবে না, প্লিজ চারু। চারুর হাতের বাঁধন খুলে গেল। অভি এখনো ছটফট করছে। মৃত্যুর আগ অবধি এভাবেই ছটফট করবে সে। মৃত্যু নয়, সে যতক্ষণ বেঁচে আছে সেটাই হতে চলেছে তার কঠিনতম শাস্তি। পরিশিষ্ট। বারান্দায় চায়ের কাপ ও 3 মাস আগের একটি খবরের কাগজ নিয়ে বসে আছে চারু। খবরের কাগজের টপ পেজে রয়েছে 4টি নৃশংস খুনের বর্ণনা। মথুর 7/5 পল্লীগিটি ফ্যাক্টরিতে 4টি নৃশংস খুন হয়। তন্মধ্যে একজন প্রায় 28 বছর বয়সী যুবক, অন্যজন 24 থেকে 25 বছর বয়সী এক যুবতী, আর 2জন পঞ্চাশার্ধ ব্যক্তি। তাদের প্রত্যেকেরই এক চোখে গরম রড ঢোকানো হয় এবং অন্য চোখে পুরোপুরি তুলে নেওয়া হয়। সারা শরীরে অসংখ্য ক্ষত এবং সেই ক্ষতের উপর লবণ মরিচের প্রলেপ লাগানো। হাতে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। প্রত্যেকের আঙুল কেটে 3 ভাগে ভাগ করা হয়েছে। সবারই জিভ কেটে নেওয়া হয়েছে। সর্বোপরি তাদের সকলের কলিজা বের করে নেওয়া হয়েছে, আর কলিজা থেকে শুরু করে কাটা জিভ, আঙুল ইত্যাদি তাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। চারু একটা দীর্ঘশ্বাস ফেলল। হামিদি ওকে খেতে দেয়নি সেসব কলিজা। সিফাতের মৃতদেহ নিয়ে সেদিন বেরিয়ে এসেছিল সেখান থেকে। হামিদ ছিল সদ্য যৌবনে পা দেওয়া যুবক, আর শত্রুপক্ষের সকলে বৃদ্ধ আর স্মৃতি মেয়ে। তারা পেরে ওঠেনি হামিদ আর চারুর সাথে। তারা ভাবেইনি চারু এখান থেকে মুক্তি পেতে পারে। তাই ব্যাপারটা সহজেই হয়ে গেছে। ভয়ঙ্করতম শাস্তি দিয়েছে পাপীদের। মা, আমার এক বান্ধবী হাসপাতালে আছে, আমি তাকে দেখতে যেতে চাই। সেই বান্ধবী যার ফুড পয়জনিং হয়েছে, সে তো কালই বাসায় চলে আসবে। বাসায় দেখতে যেও, এখন নিজের হোমওয়ার্ক শেষ করো। চারুর কথায় পুতুল মন খারাপ করে বিড়বিড় করে উচ্চারণ করলো। আমার পাপা থাকলে আমাকে ঠিকই যেতে দিত। চারু একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ব্ল্যাকমেইলে প্রচন্ড পারদর্শী। কিছু হলেই সিফাতের কথা টেনে এনে চারুকে দুর্বল করে দেয়। যাও, তৈরি হয়ে নাও। পুতুলকে বান্ধবীর সাথে বসিয়ে রেখে এসেছে চারু। হাসপাতালে বেশ সুন্দর একটা বাগান আছে। যান্ত্রিক এই শহরে একটু মুক্ত বাতাসের খোঁজে এখানে এসে দাঁড়ালো সে। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল এক পুরুষ অবয়ব। তাকে দেখে এক মুহূর্তের জন্য চমকালো চারু, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। শিহাব কাছাকাছি এগিয়ে এলো চারুর। এই লোকটাই একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে চারুকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে। চারুর দেখা সবচেয়ে ভালো মানুষের মধ্যে বোধহয় এই মানুষটাই অন্যতম। চারুর সাথে সাথে শিহাবের পা ছুঁয়ে সালাম করতেই শিহাব ভড়কে গেল। কোনো মতে উচ্চারণ করলো, আরে কি করছো তুমি? তেমন কিছু না, আপনি আমার বেশ সম্মানের জায়গা, তাই সম্মান দেখাচ্ছিলাম। ওভাবে সৃষ্টিকর্তা ছাড়া কারো সামনে বকতে নেই। চারুলতা, যাই হোক, তুমি এখানে? মেয়েকে নিয়ে এসেছিলাম, তার বান্ধবী অসুস্থ তাই দেখতে এসেছি। কোন ক্লাসে পড়েছো মেয়ে? ক্লাস 5। শিহাব একটু অবাক হয়ে তাকালো চারুর দিকে। ক্লাস 5? তার মানে এটা চারুর নিজের মেয়ে নয়, আগের স্বামীর সন্তান বোধ হয়। হাজবেন্ড কেমন আছে তোমার? সে আর নেই। মানে? চারু উত্তর দেয় না। শিহাব কিছুটা জোরাজুরি করায় খণ্ডাংশ তাকে জানিয়ে দ্রুতই বিদায় নিল সেখান থেকে। শিহাব এখনো স্তব্ধ। সে কখনোই চায়নি চারুর স্বামীর মৃত্যু। তবে কি সৃষ্টিকর্তা শিহাবের জন্যই তার স্বর্ণলতাকে আবার ফিরিয়ে দিলেন? এত বছরের ভালোবাসা কি তাহলে এবার পূর্ণতা পেতে চলেছে? কিন্তু শিহাবের এমন কেন মনে হলো চারুলতা এখনো তাকে নিজের করে নেবে না? তবে কি আবারও আলাদা হতে চলেছে তারা?
শিহাব নিজ মনে প্রতিজ্ঞা করলো, এইবার যাই হয়ে যাক না কেন স্বর্ণলতাকে আর হারাতে দেবে না, কিছুতেই দেবে না। আজ থেকেই শুরু হলো তার সত্যিকারের ভালোবাসার প্রতীক্ষা। সমাপ্ত। গল্পটা হ্যাপি এন্ডিং নয়, আবার স্যাড এন্ডিংও নয়, এটি ওপেন এন্ডিং এর একটি গল্প। বাকিটা আপনারা কল্পনা করে নেবেন। এত অপেক্ষার পরেও কি শিহাবের ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? তার এত ধৈর্য, এত অপেক্ষা সব কি বিফলে যাবে? স্বর্ণলতা কি সত্যি মেনে নেবে না তাকে? নাকি শিহাবকে মেনে নিয়ে একটি সুন্দর জীবন কাটাবে তারা? চারুলতা কি এত সহজেই সিফাতকে ভুলে যাবে? সিফাতের শেষ কথা কি সে রাখবে না? সিফাতের বেলি ফুল কি শিহাবের স্বর্ণলতা হতে রাজি হয়ে যাবে? সিফাতকে ভুলে সুন্দর জীবন কাটাবে? জীবনে কখনো কোথাও কি সিফাতকে ভেবে একবারও দীর্ঘশ্বাস ফেলবে না? এত এর অনিশ্চয়তার মাঝেও কি চারুলতা রাজি হবে? না, এইসব প্রশ্নের উত্তর আমি দেব না। এইসব আপনারা কল্পনা করে নিজের মতো সাজিয়ে নেবেন। হামিদের পরবর্তী জীবন কেমন হলো, প্রতিমা দেবী যখন সব জানবে তখন কি হবে, এই সব ভাবনার দায়িত্বও আপনাদের। লম্বা একটা সময় চারুলতাকে নিয়ে পার করে দিলাম আমরা। অবশেষে সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।